গতকাল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব বলছেন, নির্বাচনের ঘোষণা ঐতিহাসিক, গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের বিষয়ে জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ থাকলেও সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও বাস্তবতায় শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে বিএনপি বলছে ঐতিহাসিক ঘোষণা। জানতে চাই, বিএনপি শিবিরে স্বস্তি ফিরেছে নিশ্চয়ই? আমার মনে হয় শুধু বিএনপি শিবির না, পুরো দেশবাসীর মধ্যে এটা স্বস্তি ফেরার বিষয়। কারণ আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা দেখছিলাম। জন আকাঙ্ক্ষা ছিল পরিপূর্ণভাবে যে একটা সাধারণ নির্বাচন হোক এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনার দায়িত্ব পাক। সেই ঘোষণাটি, কাঙ্ক্ষিত ঘোষণাটি এসেছে, সেজন্য বিএনপি এটা স্বাগত জানিয়েছে খুব যুক্তিসঙ্গতভাবে। আমার মনে হয় যে এর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল, অপেক্ষা ছিল, সেটির অবসান হয়েছে। আমরা সুনির্দিষ্ট একটা সময়ক্ষণ এখন জানি এবং সম্ভবত নির্বাচন কমিশনও তার প্রস্তুতির কথা জানিয়েছে যে তারা ওই সময়টাতে নির্বাচন করবার যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করতে পারবে। ফলে আমার মনে হয় যে ধোঁয়াশা জলাচল যাই থাকুক না কেন, সেগুলো সবই কেটে গেছে। পুরো দেশ এখন নির্বাচনের দিকেই অপেক্ষা করবে, একটা সুষ্ঠু নির্বাচনের। বিগত 3টি বিতর্কিত নির্বাচন আমরা দেখেছি। ত্রয়োদশ নির্বাচনের মূল চ্যালেঞ্জগুলো কি বলে মনে করেন? ত্রয়োদশ নির্বাচনের চ্যালেঞ্জ আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় বলতেন যে সামনের নির্বাচনটা সম্ভবত সবচেয়ে কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে। তার প্রথম পর্বটির কাঠিন্যটা মোটামুটি আমরা বুঝেছি, কারণ প্রায় 1-1.5 বছর পরে নির্বাচনটি হবে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব নেওয়ার পর। ফলে প্রাথমিকভাবে যে চ্যালেঞ্জগুলো ছিল, নির্বাচনে বহুমুখী কথাবার্তা ছিল, বিভিন্ন জন এটাকে বিলম্বিত করবার চেষ্টা করছিল, দেশ বিদেশ থেকে বিভিন্ন রকম প্রচারণাও ছিল, পতিত স্বৈরাচারের পক্ষ থেকেও কিন্তু এক গণতন্ত্রের উত্তরণকে খুব সহজভাবে দেখা হবে এটাও আমরা কখনোই ভাবি না। তো ফলে সব কিছু মিলে তিনটি নির্বাচন মানুষ বঞ্চিত হয়েছে দেশের। ফলে তাদের শুধু তারা বলবো না, এমনকি যে তরুণ জন্মগ্রহণ করেছে আজ থেকে 18 বছর আগে, তিনিও শিশুকাল থেকে এ পর্যন্ত তার পরিণত বয়সে উপনীত হওয়ার পর তার জীবন দিয়ে 3টি নির্বাচন পার হয়ে গেছে। তারা কেউ কিন্তু 3টি প্রজন্ম তারা নির্বাচন বঞ্চিত। তো সব কিছু মিলে এটি জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন এবং চ্যালেঞ্জ এটাতে আরও আছে। সম্ভবত আমরা যে আপনার লক্ষ্য করবেন যে প্রধান নির্বাচন কমিশনার কিছুদিন আগে বলেছিলেন যে আগামী নির্বাচন হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার, বলেছিলেন না যে সোশ্যাল মিডিয়ার যুদ্ধ। তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে আমরা ঠিক শালীনতার মধ্যে থাকি না, ব্যক্তিগত চরিত্র হননের পর্যায়ে চলে যায় এটা। তো সেটা একটা চ্যালেঞ্জ। তবে আমার মনে হয় যে সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না। তারা আগামী দিনে তাদের জীবনমান উন্নত করবার জন্য নির্বাচনী প্রতিশ্রুতির ভেতরে বাস্তবায়নের সম্ভাবনা বা সক্ষমতা যে দলগুলোর আছে তারা তাদেরকে বেছে নেয়। ফলে এই ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে কারো কুৎসা রটনা বা চরিত্র হননের কোনো চেষ্টায় সেখানে সফল হয় না। এর পাশে পতিত স্বৈরাচার তারাও নিশ্চয়ই গণতন্ত্রকে খুব ভালোভাবে দেখবে না। ফলে বিভিন্ন রকম অপকর্ম, সেটা আমি উচ্চারণ করতে চাই না, কারণ আমি চাই যে সেগুলো যেন না হয়। তো ফলে এই পরিস্থিতিকে অস্থিতিশীল করবার জন্য, সংঘাতময় করবার জন্য, বিতর্কিত করবার জন্য যেরকম পদক্ষেপ তাদের পক্ষ থেকে আসতে পারে সেগুলো ব্যাপারে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সতর্ক থাকা। এর আগে আমরা যেমনটি শুনেছি যে সরকারের ভেতরের একটি পক্ষ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে, কোনো রাজনৈতিক দল চাইছে যে নির্বাচন বিলম্বিত হোক। সেই ষড়যন্ত্রগুলো এখন থেমে যাবে কি? যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রধান উপদেষ্টা তিনি তো এই তার ভেতরকার যে যারা প্রতিপক্ষ হিসেবে আপনি যাদের কথা বলছেন যে সরকারের ভেতর থেকে যারা নির্বাচনকে বিলম্বিত করবার চেষ্টা করেছে, ফলে আমার মনে হয় তাদেরকে উনি হয়তো কনভিন্স করতে পেরেছেন, অথবা তাদের সেই যে কুপরামর্শই বলবো আমি, সেটাকে উনি অবজ্ঞা করতে পেরেছেন এবং সব কিছু মিলে উনি স্বাধীনভাবে জনগণ যেটা প্রত্যাশা করেছেন সেটার সাথে নিজেকে সমান্তরাল করে নির্বাচনের ঘোষণাটা দিয়েছেন। আর অন্যান্য রাজনৈতিক দলের ভেতরে অনেকেরই ছিল
এটা তো আমরা বোধহয় অনেক সময় বলি এরকম করে, যাদের পরীক্ষার প্রস্তুতি ভালো থাকে না তারা পরীক্ষা পেছাতে চায়। ঠিক ঠিক সেরকম এরকম যে যাদের হয়তো মনে হয়েছে যে নির্বাচন বিলম্বিত হলে তাদের প্রস্তুতি আরও ভালো হবে, আরও ভালো ফলাফল তারা করতে পারবেন, তো সেটা করতে গেলে যেটা হতো কি দেশের অস্থিতিশীলতা বাড়তো, অর্থনীতির ক্ষতি হতো, আইন শৃঙ্খলার অবনতি হতে থাকতো। এগুলোকে প্রতিহত করবার জন্য একটা সময় উপযোগী নির্বাচনের প্রয়োজন ছিল, সেটা হয়েছে। ফলে ভেতরের এবং বাইরের যে ষড়যন্ত্রের কথা বা যে প্রত্যাশার কথাই বলবো যে অপপ্রচেষ্টা যেটা ছিল সেটা প্রতিহত হয়েছে। সরকারের ভেতর থেকে নির্বাচন বিলম্বের চেষ্টা যারা করছে তাদের উদ্দেশ্য হয়তো বা পরিষ্কার, কিন্তু রাজনৈতিক দল তারা কেন আসলে নির্বাচন বিলম্বিত করতে চাইবে? গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা জানি নির্বাচনই একমাত্র পন্থা যেভাবে আসলে ক্ষমতায় যাওয়া যায়। হ্যাঁ, সেটা ঠিক। আমি একটু আগে বলেছি সে কথাটি যে যারা মনে করছিল যে নির্বাচন বিলম্বিত হলে হয়তো তারা আরও প্রচারণায় এগিয়ে থাকতে পারবে, অথবা এমন কোনো একটা পরিস্থিতি তৈরি হবে যেটা সংঘাতময় একটা অবস্থা, সেটার ভেতর থেকে তারা হয়তো কিছু ফায়দা নিতে পারবেন, বা নির্বাচন একদমই যদি না হয় তাহলে সেটার পরিপ্রেক্ষিতে যদি কোনো রকম অস্থিতিশীলতা বা দেশের জন্য কোনো রকম এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখান থেকে আমরা অনেক সময় বলি যে তৃতীয় পক্ষের উত্থান হওয়ার একটা আশঙ্কা থাকে, যেটাকে এই আশঙ্কা হয়তো সাধারণ মানুষের জন্য আর অনেকের জন্য সেটাকে হয়তো একটা স্বাগত জানাবার মতো পরিস্থিতি। তো ফলে ডক্টর মওদুদ আলমগীর, আমরা কিন্তু আরো একটি কথা রাজনৈতিক মহলে প্রায়ই শুনি যে যত দিন যাবে তত বিএনপির জনপ্রিয়তা কমতে থাকবে, সেটিও একটি কারণ হতে পারে কিনা? এটা যারা বলেন তাদের আমার মনে হয় যে খুব বেশি অতিশয়োক্তি করেন। বিএনপি এমন কোনো ভুইফোর রাজনৈতিক দল নয়। বিএনপি মানুষের মনের মধ্যে প্রথিত একটি রাজনৈতিক দল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা যে সেটাকে আরও বেশি পরিচর্যা করে তাকে একটা উন্নততর জায়গায় নিয়েছেন, এবং জনাব তারেক রহমান সাম্প্রতিককালে আপনি তার নেতৃত্বের গুণাবলীর কথা আমরা দেশের সবাই মোটামুটি লক্ষ্য করেছি। তিনি পরিশীলিত কথা বলেন, তিনি পরিমিত কথা বলেন, এবং দেশের মানুষকে আগামী দিনের তাদের প্রত্যাশা যেগুলো সেগুলো পূরণের প্রতিশ্রুতি শুধু নয়, সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেন। তবে সব মিলে বিএনপির জনপ্রিয়তা কমবে কি বাড়বে সেই জিজ্ঞাসা তাদের জন্য থাকুক। আমরা মনে করি যে জনপ্রিয়তা কমবার তো কোনো প্রশ্নই ওঠে না, বরং এই গতিশীলতা যদি থাকে তাহলে আমরা আরও বেশি ভালো ফলাফল করব আগামী দিনে। গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি দেখছি না। এই পরিস্থিতিতে, ভণ্ডুল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আসলে নির্বাচন আয়োজন আসলে কতটা চ্যালেঞ্জিং হবে? এটা একটা হয়তো প্রশ্ন এটা হতে পারে, থিওরিটিক্যালি এটা একটা আশঙ্কা আমরা করতে পারি আর কি, কিন্তু আমি একটু ভিন্নধর্মী চিন্তা করি এই জায়গাতে, বরং উল্টোটা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রথম দিন থেকে ঠিক আইন শৃঙ্খলার উপর ঠিক সেরকম করে নিয়ন্ত্রণটা নিতে পারেননি। আমরা একের পর এক ঘটনা ঘটতে দেখেছি। সরকারের ব্যর্থতা বলবেন? আমার মনে হয় যে সরকারের ব্যর্থতা একদিকে যেরকম আছে যে খুব কঠিনভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অবস্থানটা ছিল সেটা সেরকমভাবে প্রতিষ্ঠিত হয়নি, সেটা যেমন একটা দিকে দুর্বলতা। দ্বিতীয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করে আমরা আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবার চিন্তা করছি, তারা কিন্তু পতিত স্বৈরাচারের অংশের একটা প্রতিনিধিত্ব করে। ফলে জুলাই অভ্যুত্থানে তারা জনগণের বিপরীতে তাদের অবস্থান ছিল, ফলে তাদের মনোবলের একটা সংকট রয়েছে, এবং একই সাথে জনগণের সামনাসামনি হওয়ার জন্য তাদের যে অস্বস্তির জায়গা, সেখানে একটা প্রশ্ন রয়েছে। তো সেই কারণে এইরকম একটা নৈতিক অবস্থান বা মনোবলের দিক থেকে যারা দুর্বল, এমন একটি ঠিক আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে হয়তো আইন শৃঙ্খলাটা ঠিকভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ কখনোই ছিল না। বরং আমি মনে করি যে নির্বাচনের একটা ঘোষণা আসার ফলে একটা স্বস্তি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও আসবে, কারণ তারা কিন্তু জানবেন যে কিছুদিনের মধ্যে একটা রাজনৈতিক সরকার আসতে যাচ্ছে, এবং তারা একটা মোটামুটি 5 বছর মেয়াদের জন্য আসবেন। ফলে তাদের জন্য কিন্তু তাদের সাথে কাজ করার ক্ষেত্রে তারা মনে করবেন যে জনপ্রতিনিধিরা যার সঙ্গে থাকে সে জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কিন্তু কাজ করাটা সোজা হয়ে যায়। ফলে আমার কিন্তু দৃঢ় বিশ্বাস এই নির্বাচনের ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে। পরিসংখ্যান অনুযায়ী যদি বলি আমরা যে গত 6 মাসে কিন্তু রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে। বিএনপির অন্তর্কোন্দল যদি আমরা বলি যে সেই অন্তর্কোন্দল অনেক বেড়েছে, অনেক নেতাকর্মী নিহতও হয়েছে। বর্তমান সময়ে বিএনপির ঘর সামলানোটা অনেকটা কঠিন হয়ে পড়ছে কি? ঘরটা যখন বড় হয় তখন ঘরের সমস্যা বেশি হয়, এটা খুব স্বাভাবিক। অন্য দলের তুলনায় আমাদের ঘরের পরিধি বৃহত্তর, তার ফলে এরকম দলে নেতৃত্বের সংঘাত থাকে অনেক সময়। আর এই উপমহাদেশের কালচারে যে কোনো একটা মতদ্বৈততা কোনো কোনো জায়গায় সংঘর্ষের রূপ নেয়, এটা ঠিক। এটি আমাদের জন্য একটা কষ্টের জায়গা, এটা আমরা পছন্দ করি না। দলের পক্ষ থেকে এই শৃঙ্খলা রক্ষার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সর্বোচ্চ পদক্ষেপ সবসময় জন্য নিয়েছেন, এবং ক্ষেত্র বিশেষে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে সোপর্দ করে আইনি সহায়তা নেওয়ার পথটাও কিন্তু সুগম করে দেওয়া হয়েছে। ফলে
এটা ঠিক যে আগামী দিনে মনোনয়নের একটা প্রশ্ন উঠবে, নির্বাচনের যত ঘনিয়ে আসবে তখন কিন্তু প্রতিদ্বন্দ্বিতার পরিমাণ বাড়বে। সেই চ্যালেঞ্জটি আমাদের জানা আছে এবং সেটিকে মোকাবেলা করবার জন্য দলের শীর্ষ পর্যায় থেকে প্রস্তুতি রয়েছে। ফলে এই পরিস্থিতি যেন আরও বেশি অবনতির দিকে না যায় সেই ব্যাপারে নিশ্চয়ই পদক্ষেপ থাকবে। কিন্তু ডাক্তার মধুদ আলমগীর, বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্রের কঠোর বার্তা, করা নির্দেশ তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে না। নেতাকর্মীদের মাঝে যদি আত্মশুদ্ধি বা আত্ম উপলব্ধির জায়গাটা তৈরি না হয়, দলকে খুব একটা তাদের শোধরাতে পারে। এটা ঠিক যে আত্মশুদ্ধির প্রয়োজন তো ভেতর থেকে অবশ্যই আছে। দল তো এরকম কোনো সাংগঠনিক কাঠামো এরকম হয় না যে আমরা বেতনভোগ কর্মচারীর মতন তাকে কোনো একটা নীতিমালা বা কার্যপরিধির মধ্যে থেকে দল পরিচালিত হয়। তারা দলের আদর্শের সাথে সম্পৃক্ত হয়ে যারা আসেন এবং সকল ক্ষেত্রে যে আদর্শের প্রতি তারা অনুগত হতে পারেন তা না, ফলে ক্ষেত্র বিশেষে এরকম ঘটনাগুলো ঘটে। তবে এটা শুধু বিএনপির জন্য প্রযোজ্য তা নয়, দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো আছে। বিএনপি বড় দল বলে হয়তো আমরা সেগুলোকে সামনে আনি, কিন্তু সাম্প্রতিককালে এই ধরনের যে বিশৃঙ্খল ঘটনা বা যেগুলোকে আমরা বলবো যে প্রত্যাশিত রাজনৈতিক ঘটনা নয়, সেগুলো কিন্তু সকল রাজনৈতিক দলের মধ্যেই ক্রমাগতভাবে কিন্তু প্রকাশিত হচ্ছে। ফলে এই ব্যাপারে এককভাবে বিএনপিকে দোষারোপ করা যাবে না। তবে যেহেতু দল হিসেবে বিএনপিও এই ব্যাপারটার সাথে কিছুটা সংশ্লিষ্টতা তাদের আছে, ফলে আমরা এই দায়কে অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি যে এটাকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য দায়িত্ব এবং সেটিকে আগামী দিনে নিশ্চয়ই করা হবে। রাজনীতি মানে জনসেবা, রাজনীতি মানে জনকল্যাণমুখী কাজ, রাষ্ট্রের কল্যাণ করা। কিন্তু বর্তমান সময়ে আমরা রাজনীতির চিত্রটা অনেকটা উল্টো দেখি। রাজনীতি মানে চাঁদাবাজি, রাজনীতি মানে আধিপত্য বিস্তার, রাজনীতি মানে দখলদারি, রাজনীতি মানে ক্ষমতার অপব্যবহার। এই পরিবর্তনটা আসলে আমরা কেন দেখলাম বা কিভাবে হলো? এর দায় কার? এই দায় রাজনীতিবিদদেরই নিতে হবে। রাজনীতিবিদদের ভেতর থেকে বিশেষ করে আমরা যেটা দেখেছি যে একটা স্বৈরতন্ত্র যখন দীর্ঘস্থায়ী হয়, যখন তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না, তখন কিন্তু একটা রাজনৈতিক দল মনেই করে যে আমার তো যে ভোটের প্রয়োজন হয় না। তো ফলে তাদের জন্য উচ্ছৃঙ্খলা হওয়ার সুযোগ থাকে, তারা অনৈতিক কাজের সাথে জড়িয়ে যায়, দুর্নীতির সাথে জড়িয়ে যায়, ক্ষমতার অপব্যবহার হয়। কিন্তু যদি আমরা সুষ্ঠু রাজনৈতিক ধারাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, যেখানে জবাবদিহিতা থাকবে এবং 5 বছর পর জনগণের কাছে আবার তাদের ম্যান্ডেট নেওয়ার জন্য ফিরে যাওয়ার একটা বাধ্যবাধকতা থাকবে, সেই জায়গায় কিন্তু এটা এত অহরহ ঘটবে এটা মনে করবার কোনো কারণ নেই। আমার মনে হয় যে রাজনৈতিক সুস্থ ধারা ফিরে আসবে। এই কারণেই আসবে, দল হিসেবে বিএনপি এখন যে অবস্থানে আছে সেখানে আগামী দিনের যে প্রতিশ্রুতি 31 দফার মধ্য দিয়ে বা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান দেশের মানুষের কাছে করেছেন, সেটিকে প্রতিশ্রুতিকে রক্ষা করার দায় তার অবশ্যই রয়েছে। সেখানে তার পক্ষে কিন্তু এরকম অনাচারকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের একটা কমন অভিযোগ শুনি আমরা রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে, সেটা হচ্ছে যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ভীষণ নমনীয় আচরণ করে, কিন্তু ক্ষমতায় গেলে তারা কর্তৃত্ববাদী হয়ে ওঠে, তারা ক্ষমতার অপব্যবহার করে। এটা হয়তো এক সময়কার জন্য কথাটা সত্যি ছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে কর্তৃত্ববাদী রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার করার পরিণতি কি হতে পারে। তো ফলে ইতিহাস তো খুব জলজলে, ফলে ক্ষতটাও কিন্তু খুবই দগদগে রয়েছে। ফলে রাজনীতির ভেতরে যারা সেটিকে পাঠ করতে পারবেন বা সেই দেয়াল লিখন যাদের চোখের সামনে থাকবে, তাদের পক্ষে আমার মনে হয় না যে অপকর্মের দিকে যাওয়ার সুযোগ। ইতিহাসের কথা বলছিলেন, আমরা ইতিহাস থেকে কতটা শিক্ষা নেই, বিগত সময়ে কতটা নিতে পেরেছি? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক যে ইতিহাসের শিক্ষার কথা সবসময় বলি, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা কেউই নেয় না। কিন্তু ইতিহাসের শিক্ষা না নেওয়ার জন্য পরিণতি তো ঠিক পৌনঃপুনিকভাবে একই রকমই হয়। সেটা আমাদের জন্য কখনো কল্যাণকর বা সুখকর কখনোই হয়নি। ফলে ভবিষ্যতে যদি এরকম বিপদগামী কোনো রাজনৈতিক দল হয়, তার জন্য সে পরিণতি অবশ্যম্ভাবীভাবে সেরকম থাকবে। তবে বিএনপি কোনো পার্ট টাইম পলিটিক্স তো করে না। রাজনীতিতে বিএনপি অনেক পরিণত দল, অনেক দিন থেকে এই দেশের সাথে তারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে। ফলে বাংলাদেশের রাজনৈতিক এবং সংবিধানের যে গুণগত যে উৎকর্ষতার যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু বিএনপির হাত ধরে এসেছে। ফলে বিএনপি আগামী দিনে কোনো হঠকারী রাজনীতি করে তার রাজনৈতিক যে ঐতিহ্য আছে সেটাকে কলঙ্কিত করতে নিশ্চয়ই চাইবে না। এবং সে ব্যাপারে বিএনপির উচ্চ পর্যায়ে, মধ্য পর্যায়ে বলি না, কারণ নিম্নস্তরের প্রত্যেকে জানে বিক্ষিপ্তভাবে দু একজনের ভেতরে যদি সেরকম অপকর্ম করবার চেষ্টা থাকে, তাহলে সেই ক্ষতকে দূরীভূত করবার জন্য, সেই ক্ষতস্থানকে কেটে দল ছাঁটা করে দেওয়ার জন্য বিএনপির পক্ষে খুব একটা বেশি কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য সেটা হবে না মনে হয়। জুলাই ঘোষণাপত্রের প্রসঙ্গে আসতে চাই। গতকাল প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। বিএনপির তরফ থেকে স্বাগত জানানো হলো। জামায়াতে ইসলামী বলছে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। আপনার দৃষ্টিকোণ থেকে আপনার বিশ্লেষণ জানতে চাই। বিশ্লেষণ হচ্ছে, আমার মনে হয় যে জুলাই ঘোষণাতে যে কাঙ্ক্ষিত জিনিস যা যা ছিল, একটা ঘোষণা হয় কি, এটা একটা আদর্শিক জায়গা থেকে হয়, এটার মধ্যে কিছু দর্শন থাকে,
উপলব্ধি থাকে, সেই উপলব্ধি একটা ধারাবাহিকতার জায়গা থেকে আছে। এবং জুলাই ঘোষণায় কিন্তু সে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে গণতন্ত্র উত্তরণের যে কয়টা জায়গা ছিল যেখানে হোঁচট ছিল, সেই হোঁচটের জায়গা থেকে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের বিপ্লবের কথাটি যেমন সেখানে উল্লেখ করা হয়েছে, গণতন্ত্রের উত্তরণের কথা বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের কথা বলা হয়েছে। ফলে আমাদের রাজনীতির ইতিহাসে যেগুলো মাইলস্টোন ঘটনা ছিল সেগুলোকে প্রেক্ষাপট বলে, সেগুলোকে যেহেতু দিয়ে বলে, সেহেতুর ক্ষেত্রে দিয়ে ৪-৫টি প্রত্যাশার কথা বলা হয়েছে যে ভবিষ্যতে যেন কখনো স্বৈরতন্ত্রের পুনরাবির্ভাব না হয় সেই ব্যাপারে সচেতনতা থাকবার দরকার আছে। কারো কারো এই জায়গাতে সমস্যা থাকতে পারে, যেখানে হয়তো ৭১ যাদের জন্য বিব্রতকর, তারা হয়তো মনে করবেন যে ৭১-কে মুছে দেওয়ার চেষ্টা তাদের সাম্প্রতিককালে বিভিন্ন কাজের মধ্যে থেকে আমরা দেখেছি। কিন্তু ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমাদের ইতিহাসের এক সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে ইতিমধ্যে কিন্তু অভিযোগের তীর আপনাদের দিকে ছোড়া হচ্ছে যে ২-১টি দলকে খুশি করা হয়েছে ঘোষণাপত্রে। ২-১টি দল কেন? আপনি কি ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে আপনি নেই? ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে এই দেশের মানুষ নেই? ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে আমাদের মন, মনন, আমাদের সবকিছু ঐতিহ্য বলতে গেলে সবচেয়ে বড় গর্বের জিনিস রয়েছে। তাহলে এখানে বিএনপিকে খুশি করার প্রশ্ন কোত্থেকে উঠছে? দেশের মানুষের প্রত্যাশার জায়গা, যেটা দেশের মানুষের সবচেয়ে বড় কীর্তি সেই স্বাধীনতা যুদ্ধ, সেটার কথা যদি কাউকে বিব্রত করে তা সেখানে তো কিছু করার নেই। প্রধান উপদেষ্টা যেমনটি জানালেন, জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের জাতীয় বীর ঘোষণা করা হবে এবং আন্দোলনকারী ছাত্র জনতা পাবে আইনি সুরক্ষা। ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হবে। একটু জানতে চাই আসলে বাস্তবায়ন পদ্ধতি, প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় হবে? আমি প্রশ্নটি রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশবন্ধুর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশসন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, যে আলোচনায় আমরা ছিলাম, জুলাই ঘোষণাপত্র ঘোষণা হলো, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জানতে চাই। বাস্তবায়ন প্রক্রিয়া প্রথম যেটা হলো সেটা হলো যে এটা তো একটা সদিচ্ছার ব্যাপার, একটা আমরা যেটা বলি জেন্টলম্যানস এগ্রিমেন্ট। সকল রাজনৈতিক দল ভদ্রচিতভাবে দায়বদ্ধ হচ্ছেন ওই সনদের প্রতি, যে তারা যারাই সরকার গঠন করুন না কেন তারা এটাকে আইনি ভিত্তি দেবেন। তো আইনি ভিত্তি দেওয়ার কতগুলো জিনিস রয়েছে, যার মধ্যে একটা আছে যেটা একটা তফসিলে অন্তর্ভুক্ত করার যেটা আছে, যেটা আমরা যেমন স্বাধীনতা যুদ্ধকে আমরা যেমন তফসিলভুক্ত করেছি, যেটা অপরিবর্তনীয়, ঠিক তেমনি জুলাই ঘোষণাতে ওই জুলাই অভ্যুত্থানকে এটাকে তফসিলভুক্ত করার একটা প্রশ্ন আছে। আমার মনে হয় যে এই জায়গাতে কারো দ্বিমত করবার কোনো কারণ নেই। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অসাধারণ একটি ঘটনা। অসংখ্য মানুষ তাদের শহীদানের মাধ্যমে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, একনায়কতন্ত্রের অবসান ঘটিয়েছেন। ফলে তাদের একটা সাংবিধানিক স্বীকৃতি অবশ্যই থাকা দরকার। আর বাকি কিছু কিছু বিষয় রয়েছে, সেগুলো হয়তো আইনগত ভিত্তি দিতে গেলে হয়তো সেগুলোকে আইনের আওতায় এনে করতে হবে। তো এখানে স্পিরিটের একটা ব্যাপার আছে, যে স্পিরিটটা তো ঠিক ওই আইনবদ্ধ করা যায় না, স্পিরিটটাকে ধারণ করতে হয়। ফলে জুলাই ঘোষণাটাকে যদি আমি অন্তঃস্থল থেকে যদি আমরা বিশ্বাস করতে চাই, তাহলে সেটার উপর ভিত্তি করে যেগুলো পরবর্তী করণীয় আছে, যে যেমন তাদেরকে বীর হিসাবে ঘোষণা করা, বা যারা ওইটাতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আইনি সুরক্ষা দেয়া, যারা অসুস্থ রয়েছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চয়তা দেয়া এবং আর্থিক সহায়তা দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আইনের মধ্যে দিয়ে করা সম্ভব এগুলো। এবং তার কোনোটা এখনও এমনও হতে পারে যেটা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেটা সরকার ইচ্ছা করলে অধ্যাদেশ ঘোষণা করে করতে পারেন। পরবর্তী সংসদ সেটাকে বৈধতা দিলেই সেটা আইনের অংশ হয়ে যাবে। এই পদ্ধতি তো আমরা ইতিপূর্বে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তির বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু আমরা দেখছি যে জুলাই সনদ কিন্তু আইনি ভিত্তির বিতর্কে আটকে আছে। এটা ঠিক ওই রকম না। আইনের কেউ কেউ সন্দেহ করছেন যে কি হতে পারে, কারণ এই সন্দেহটা কি আমাদের রাজনৈতিক অঙ্গনে যৌক্তিক? যৌক্তিক তো থাকবার কথা নয়, কারণ আমরা তো সবাই বেনিফিশিয়ারি এটার। আমরা এটা তো কেউ অস্বীকার করতে পারবো না যে জুলাইয়ের সে অভ্যুত্থানটা যদি না হতো তাহলে রাজনীতির বাতাবরণের পরিবর্তন তো আমরা দেখতাম না। আমরা কিন্তু বিরাট একটা হল রুমে প্রায় 50-60টা রাজনৈতিক দল দিনের পর দিন মাসব্যাপী একটা আলোচনা করছেন, সেখানে যুক্তি তর্ক উপস্থাপিত হচ্ছে, পাল্টা কথা হচ্ছে, কিন্তু কোনো সংঘাত তো ওখানে হতে দেখিনি আমরা, তাই না? তো ফলে আমরা সবাই কিন্তু ওই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা ক্রস রোডে, যেখান থেকে আমাদের কিন্তু গতিপথকে নির্ধারিত করে নিতে হবে যে আমরা আগামী দিনে বাংলাদেশকে কোথায় নিতে চাই। ফলে এটাকে আইনি ভিত্তি দেওয়ার দায়বদ্ধতা যে কোনো একটা সচেতন রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকেরই রয়েছে। ফলে এই দায়বদ্ধতার জায়গা তো কেউ তো অস্বীকার করতে পারে না। কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি, সেখান থেকেই কি আস্থাহীনতার শুরু? সেটা আংশিকভাবে আমরা বলতে পারি। আসলে যেটা 90-এর গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছিল সেটা
যেটা প্রথম যে জিনিসটা চাওয়ার ছিল সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে, কিন্তু একেবারে বলতে পারে সংসদের শুরুর দিকে প্রথমেই বলতে গেলে। সেটা ছিল কি, যে একটা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল তার আগ পর্যন্ত, সেটাকে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ করা হয়েছিল। তো সেই সংসদীয় পদ্ধতিতে উত্তরণ করার সময় হয়তো আমাদের সংবিধান রচয়িতা যারা আছেন সেই সময়, যারা সংশোধনের কাজে ছিলেন, তারা হয়তো ছোট ছোট কিছু কিছু ভবিষ্যতের আশঙ্কাকে হয়তো সেই সময় দৃষ্টিগোচর করতে পারেন না, সেটা অনেক সময় করাও যায় না। তো ফলে সেগুলো হয়তো কোনো কোনো জায়গাতে একটু বিচ্যুতির কারণ পরবর্তী পর্যায়ে সৃষ্টি করেছে, যার জন্য হয়তো একেবারে অত বড় একটা হোঁচট সেটা বলবো না, কারণ 96-এর সংসদে কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংযোজিত করার মধ্য দিয়ে কিন্তু একটা নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থাকে তো প্রবর্তন করেছিলাম, যেটা স্বৈরাচারী সরকার পরবর্তী পর্যায়ে বদলে দিয়েছে। ফলে স্পিরিটের পুরোপুরি ধারণ হয়নি এটা হয়তো বলা যাবে না। আর আর কিছু কিছু জিনিস থাকে কি, তাত্ত্বিক বিষয়, সেগুলোকে আইনে তো রূপান্তরণ করা যায় না। এখন শহীদের প্রতি আপনার শ্রদ্ধা কতটুকু আছে কি নেই, এটা তো আইন দিয়ে তো নির্ধারণ করা যাবে না। এটা আমাদের মনন এবং আমাদের সেই ইতিহাসকে স্বীকার করার মধ্য দিয়ে কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু জুলাই সনদে যে বিষয়গুলো সব রাজনৈতিক দলগুলো একমত, যেমন 70 অনুচ্ছেদের বিষয়ে এবং আমরা যেমনটি দেখলাম প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছর সীমিত করার বিষয়ে, সেই বিষয়গুলো তো আসলে আইনি ভিত্তিতে সমস্যাটা কোথায়? না, এই জায়গায় একটু কথা আছে। এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে এগুলো নেই, সেগুলো আছে ঐক্যমত্যের সনদের ভেতরে। এটা নেই সনদে, যেগুলো আছে যে একটা ঐতিহাসিকভাবে আমাদের 71 থেকে জুলাই 24 পর্যন্ত ঘোষণাপত্রের ভেতরে যেটা দেওয়া হয়েছে। আর যেটা সনদ, যেটা বলতে চাইছি আমরা, যেটা ঐক্যমত্য কমিশন যেটিকে একটা ডকুমেন্ট হিসেবে তৈরি করতে চান, সেখানে 70 অনুচ্ছেদে তো নীতিগত বিরোধ কোথাও নেই। হ্যাঁ, কেউ হয়তো বলেছে যে কয়টি জিনিসকে 70 অনুচ্ছেদের বাইরে রাখার চেষ্টা হয়েছিল, যেমন আস্থা ভোটের ব্যাপারটা ছিল, অর্থ বিলের ব্যাপারটা ছিল, আর একটা ছিল যে কোনো কারণে জরুরি পরিস্থিতি তৈরি হলে, অর্থাৎ দেশ যদি আক্রান্ত হয় কোনো জায়গা থেকে বাইরের কোনো শত্রু দ্বারা, সেক্ষেত্রে এই 70 অনুচ্ছেদের ব্যাপারটিকে তখন কার্যকর করা যাবে কি যাবে না। তো কেউ কেউ বলেছেন 3টা পয়েন্ট থাকবে, কেউ কেউ বলেছেন 2টোতে একমত হয়েছেন। তো ফলে আমার মনে হচ্ছে সংসদের জন্য কিছু রেখে দেওয়া উচিত, কারণ আমরা এখানে যারা কথা বলছি তারা সবাই যে জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাবেন এমন তো কোনো কথা নেই। ফলে সংসদের জন্য তো কিছু রাখতে হবে, তাই না? বিগত সময় আমরা সংসদীয় স্বৈরতন্ত্র দেখেছি। এবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি বাস্তবায়িত হয়, কতটা গতিশীল হবে আমাদের সংসদ? এখানে আমি আগের কথাটা একটু শেষ করে নিই, কারণ সংসদ সদস্যরাই কিন্তু জনপ্রতিনিধি। যারা আলোচনা করছেন তারা কিন্তু ধরে নিচ্ছে একটা সম্ভাব্য জনপ্রতিনিধি, তাই না? একটা দলের প্রতিনিধিত্ব তারা করেন। তাদের ভেতরে অনেক রাজনৈতিক দলও আছে কিন্তু যারা কখনোই সংসদের প্রতিনিধিত্ব করেন নাই। ফলে জনপ্রতিনিধি তারা এই অর্থে বলা যাবে না, কিন্তু এটা একটা সর্বজন গ্রহণযোগ্য করবার জন্য, সবার মতামতকে নেওয়ার জন্য সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তারা মতামত দিয়েছেন। ফলে সংসদ যখন পরিপূর্ণভাবে জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যখন এখানে এই বিষয়গুলো যখন উপস্থাপিত হবে, তখন এখানকার ভেতরে যদি কোনো রকম ছোটোখাটো বিচ্যুতি থাকে বা অসঙ্গতি থাকে, তাহলে সেগুলোকে কারেকশন করা যাবে। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কাজ কী হবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করিনি। আমরা বলছি যে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অনেকে নির্বাচিত হতে চান না, নির্বাচন পদ্ধতিকে তারা হয়তো পছন্দ করেন না, কিন্তু সমাজের এমন অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, সাহিত্যিক আছেন, কবি আছেন, বিজ্ঞানী রয়েছেন, সমাজসেবক রয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক রয়েছেন, যারা প্রচলিত নির্বাচন পদ্ধতিতে তারা নির্বাচনে আসেন না, কিন্তু দেশের প্রয়োজনে দেশের জন্য তারা অবদান রাখতে চান। ফলে পৃথিবীর অনেক জায়গাতেই এরকম দ্বিকক্ষের একটা সংসদের সাধারণ কক্ষের উপরে আর একটা কক্ষ থাকে, উপরে বলবো না, সমান্তরাল আর একটা কক্ষ থাকে। তো সেই রকম একটা কক্ষের ব্যবস্থাপনা এই বর্তমান আলোচনায় আছে, কিন্তু তারা কার্যপরিধি কতটুকু হবে এটা আমরা ঠিক করিনি। ফলে আমরা যদি তাদেরকে অধিকতর কাজের জন্য অংশগ্রহণমূলক করতে চাই, যেমন নিম্নকক্ষের কোনো বিল বা কোনো আইন, সেটা তারা আলোচনা করতে পারেন। সেই জায়গায় তাদের কোনো অবজারভেশন থাকলে সেটা অবজারভেশন দিয়ে নিম্নকক্ষে ফেরত দিতে পারেন। সেখানে নিম্নকক্ষ সেটার উপর বিচার বিবেচনা করে সেটাকে গ্রহণ করা না করার বিষয় থাকতে পারে। আর কোনো জায়গাতে আরও বেশি তাদেরকে সাংবিধানিকভাবে ক্ষমতাবান করা আছে, যেমন সেনেটের ক্ষমতাটা অন্য যে কোনো জায়গার চাইতে বেশি, যে জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট, কিন্তু সেখানে সেনেট ব্যবস্থাপনাও কিন্তু সেই দ্বিকক্ষের উচ্চকক্ষের সদস্যরাও কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হন। ফলে আমরা এখানে দ্বিকক্ষটা কিভাবে গঠন করতে যাচ্ছি সেটাও কিন্তু এখনো ঠিক হয়নি। এখনো আমরা দেখছি যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে কিন্তু মতবিরোধ রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন যেমনটি বলছে যে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, বিএনপি সেখানে আপত্তি জানিয়েছে। সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার মধুদ আলমগীর পাভিল, যে আলোচনায় আমরা ছিলাম, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বিএনপি আপত্তি জানিয়েছে। কেন পিআর পদ্ধতি? আমরা আমাদের জনগণের প্রত্যাশার জিনিসকে, জনগণ কি জুলাই অভ্যুত্থানের আগে কি পিআর নামে কোনো শব্দ শুনেছে? আপনি আমার মনে হয় যে 3-4 মাস আগে হয়তো পিআর শব্দটির সাথে আপনার পরিচয় ছিল না। পিআর শব্দটিকে আনা হয়েছে একটা বিভ্রান্তি তৈরি করবার জন্য। এবং পিআর শব্দটির যদি একটা সাধারণ মানুষকে যদি রাস্তায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করি যে পিআর জিনিসটা কি, কেউ কিন্তু সদুত্তর দিতে পারবে না। শতকরা 99% মানুষই কিন্তু পিআর কি জিনিস সেটা জানে না। উচ্চকক্ষ বলে কথা না, পিআর পদ্ধতিটার মূল জায়গাটি হচ্ছে, এটি হচ্ছে একটা সংখ্যার অনুপাতটাকে আমি রিফ্লেক্ট করতে চাই আমার সদস্য নির্বাচনের মধ্য দিয়ে। এখন কোনো একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে সংখ্যার আধিক্য কোনো একটা এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক হতেই পারে, তাই না? যদি ধরে নিলাম যে কোনো একটা দল দেশের কোনো একটা জেলায় তাদের অনেক জনসমর্থন রয়েছে এবং সেটার উপর ভিত্তি করে তিনি সেখান থেকে প্রাপ্ত ভোটটা তার 1% বা 3% হলো, এবং তিনি মানে তুলনামূলক যেটাকে ক্রম অনুযায়ী যে সমস্ত সদস্যকে নির্বাচন করবেন বলে বললেন, তার প্রথম সদস্যটি হলেন ওখান থেকে বিপরীত অবস্থানের একটা জেলার একজন প্রতিনিধি। তাহলে আপনি নিলেন, যেন কথার কথা বলি যে কক্সবাজারে আপনার সংখ্যাধিক্য রয়েছে, সেখান থেকে আপনার জনমত আপনার পক্ষে, সেখান থেকে 3% ভোট আপনি পেয়েছেন কক্সবাজার চট্টগ্রাম মিলে। আর আপনার যে লিস্টটা দিয়েছেন প্রতিনিধি নির্বাচনে, তার প্রথম ব্যক্তিটির বাড়ি হলো পঞ্চগড়। তাহলে জনপ্রতিনিধিকে নির্বাচিত হলো, ভোট দিল কক্সবাজারের লোকজন আর নির্বাচিত হলো পঞ্চগড়ের লোক। পিআর পদ্ধতির ভিতরে ত্রুটিটা রয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী যেমনটি যুক্তি দাঁড় করাচ্ছে যে পিআর পদ্ধতির বাস্তবায়ন হলে সেখানে মনোনয়ন বাণিজ্য কমে আসবে, সে সঙ্গে নির্বাচনে যে টাকা ছড়াছড়ির কথা আমরা শুনি সেটিও কমে আসবে। এটা তো উল্টো কথা হলো। বরং আমার মনে হয় যে এখানে মনোনয়ন বাণিজ্যের সুযোগ থেকে যাবে আরো বেশি। কারণ আপনাকে তো মনোনয়নের একটা তালিকা তৈরি করতে হবে, করে সেটাকে আপনি হিসাব করে দেবেন, এবং মনোনয়নের শীর্ষে যিনি থাকবেন তিনি অগ্রাধিকার ভিত্তিতে যাবেন। অর্থাৎ আপনি যদি পিআর পদ্ধতিতে আপনার প্রাপ্যতা যদি হয় 10টা আর আপনি 300 জনের নাম দিয়েছেন, আপনি পাবেন প্রথম 10টা। ফলে ওই প্রথম 10টার মধ্যে ঢুকবার জন্য যদি প্রতিযোগিতা হয়, তাহলে বাণিজ্য ওখানে হবে নাকি না সাধারণ পদ্ধতিতে যে আপনি ইলেকশন করবেন, নির্বাচন করবেন, সেখানে হবে। অর্থাৎ তারা উল্টোটা বলছেন। বরং যেখানে সীমিত মানুষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই জায়গায় তো মনোনয়ন বাণিজ্য হওয়ার সুযোগ আরও বেশি। তো ফলে এটা বাস্তবসম্মত কোনো বিষয় না। আরেকটা জিনিস হলো যে পিআর পদ্ধতিতে কোনো সংসদ সদস্যের কোনো নির্ধারিত এলাকা থাকবে না। কিন্তু আমাদের দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে সংসদ সদস্যরা তার নিজের এলাকার উন্নয়নের জন্য কথা বলেন, রাস্তাঘাট, স্কুল কলেজ নির্মাণ করতে চান, সেই এলাকাবাসীর পক্ষ থেকে সংসদের সবাইকে অভিনন্দন জানান, সালাম জানান। তো একটা মানুষ যখন সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি যদি তার নির্বাচনী এলাকায় না জানেন, তাহলে একটা বায়বীয় জিনিস হলো আর কি। অর্থাৎ দেশে 300 জন সংসদ সদস্য বা 100 জন উচ্চকক্ষের সদস্য থাকবেন, কিন্তু কেউ জানবেন না যে উনি কোন এলাকাকে প্রতিনিধিত্ব করেন। তো এই ধরনের বিষয়টা আমার মনে হয় জন আকাঙ্ক্ষাকে পূরণ করবে। কারণ অনেক ক্ষেত্রে হয় কি যে কোনো একজন মানুষকে বা কোনো একজন ব্যক্তিকে যখন সেবা নিতে যেতে হয়, তখন সংসদ সদস্যের সুপারিশ নিতে হয়, অথবা তিনি তার কাছে যান কোনো বিবাদ মীমাংসা করার জন্য, অথবা স্থানীয় উন্নয়নের কোনো একটা ধারণা নিয়ে। তো উনি তো বলবেন যে ভাই আমি তোমাকে প্রতিনিধিত্ব করি, এমন তো কোনো কথা নেই, আমি তো তোমার প্রতিনিধি নই। অথবা এমন যদি হয় যে আপনি যাদেরকে নির্বাচনের জন্য বা ওই তালিকা যাদেরকে দিয়েছেন, তারা হয়তো দেখা গেল যে কোনো একটি জেলা থেকে একজনের নামও নেই, তাহলে ওই জেলার জন্য কিন্তু কোনো নির্বাচিত প্রতিনিধি থাকবে না। তো এইরকম একটা ত্রুটিযুক্ত পদ্ধতি তো থাকতে পারে না। কারণ আমাদের বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থাতে প্রত্যেকটা জেলাতে 2টো হলেও সংসদীয় আসন রয়েছে। ফলে এমন কোনো নির্বাচন পদ্ধতিতে আমাদের যাওয়া ঠিক হবে না যেখানে এমন হতে পারে যে কোনো জেলার কোনো প্রতিনিধি থাকবে না। তো এইরকম কমিশন মতামত দিয়েছে উচ্চকক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে, কিন্তু জামায়াতে ইসলামী বলছে নির্বাচন আসলে পিআর পদ্ধতিতে হতে হবে, সেই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী হতে হবে আগামী নির্বাচন। জামায়াতে নাবে আমির ডাক্তার তাহেরা যেমনটি মন্তব্য করেন। আসলে যেখানে উচ্চকক্ষের জন্য সেটি ঠিক প্রয়োগের জন্য অনুপযুক্ত পিআর পদ্ধতি, সেখানে নিম্নকক্ষের জন্য তো এটা আলোচনাতেই আসতে পারে না। এবং সেটা ঐকমত্য কমিশন খুব যৌক্তিকভাবে বুঝেছেন বলে তারা কিন্তু নিম্নকক্ষের ক্ষেত্রে পিআরের কথাটি বলেননি। উচ্চকক্ষের জন্য একটা প্রবিধান রেখেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে আপত্তি দেওয়া হয়েছে যে এটা পদ্ধতি নয়, কারণ এমন কোনো এক্সপেরিমেন্ট আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় করা ঠিক হবে না যেটা আমরা পরীক্ষা করিনি কখনো। তো ফলে 100% প্রতিনিধি উচ্চকক্ষে নির্বাচিত হবেন শুধুমাত্র সংখ্যানুপাতের বা পিআর পদ্ধতির মধ্য দিয়ে, এরকম এক্সপেরিমেন্টের মধ্যে বিএনপি একটা
রাজনৈতিক দল যার সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার পক্ষে এরকম কোনো একটা হঠকারী সিদ্ধান্তের সঙ্গে তো যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই দায়বদ্ধতা তো তার কাছে আসবে। তারা যদি এগ্রি করে যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে এবং তার জন্য যদি কোনো ত্রুটি বা কোনো রকম যদি জটিলতা তৈরি হয়, তাহলে দেশের মানুষ তো তাকে প্রশ্নবিদ্ধ করবেই যে আপনারা জেনে শুনে এরকম একটা পদ্ধতি কেন গ্রহণ করেছেন। তো ফলে বিগত সময় তো আমরা দেখেছি গণতন্ত্রের মোড়কে যাত্রা শুরু করেও একক সংখ্যাগরিষ্ঠতার ফলে স্বৈরাচার হয়ে উঠেছিল রাজনৈতিক দলগুলো। হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে স্বৈরাচারের একটা আবির্ভাব হয় আমরা জানি। তবে একটা বিষয় তো আমাদের পরিষ্কার হতে হবে যে জনগণ যেভাবে মানুষকে বা সংসদে জনপ্রতিনিধি নির্বাচন করে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা ঠিক যে যদি একটা শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সরকারের পক্ষে স্বেচ্ছাচারিতা করবার সুযোগ থাকে। তবে আমার মনে হয় যে একটা প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ যখন প্রতিষ্ঠিত হবে এবং যখন সংঘাতময় রাজনীতি থাকবে না, তখন কে সরকারে কে বিরোধী দলে এর চাইতে সবাই মিলে মিলিতভাবে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। কারণ বিরোধী দল হলেই যে তার অবস্থান শূন্য, এটা হয়তো আমাদের রাজনৈতিক কালচারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সরকারি দলের যতটুকু দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, বিরোধী দলেরও সংসদে ঠিক ততটুকুই দায়বদ্ধতা রয়েছে তাদেরকে সঠিক পথে রাখার জন্য। ফলে আমাদের রাজনৈতিক ধারণাগুলোকে একটু পরিবর্তন করা দরকার। আগামী দিনে আমরা এমন একটা সংসদ চাইব যেখানে সরকারি বিরোধী দল তারা একজন আরেকজনের পরিপূরক হিসেবে, একজনের ওয়াচডগ হিসেবে বিরোধী দল সরকারি দলকে তার ঠিক পথে রাখার চেষ্টা করবে এবং সব মিলিয়ে জনগণ তাদের প্রত্যাশিত ফলাফল পাবে। একটি গৃহপালিত বিরোধী দল গণতন্ত্রকে কতটা ক্ষতিগ্রস্ত করে বিগত সময় আমরা দেখেছি। এবারও ত্রয়োদশ নির্বাচনের আগে কিন্তু এই আলোচনাটা চলছে যে শক্তিশালী বিরোধী দল আমরা পাবো কিনা। না, অনেকে তো বলছেন যে তারা নাকি 250 আসন 300 আসন পাবেন, অনেকে বলে। কিন্তু বাস্তবতা তো আপনি নিজেও জানেন। সেটা ঠিক, গৃহপালিত বিরোধী দল আমাদের দেশের জন্য সত্যিকার অর্থে কখনো কোনো একটা ভালো ঐতিহ্য বা কোনো রকম উদাহরণ তৈরি করতে পারে নাই, আমরা বিগত দিনে দেখেছি। এবং এর মাধ্যমে গণতন্ত্রের সাথে পরিহাস করা হয়েছে, দেশের মানুষের সাথে। এটা একটা খুব বড় রকম একটা পরিহাস ছিল। এটা একটা মশকরা ছাড়া কিছুই নয়। আমরা মনে করি না কখনো যে গৃহপালিত বিরোধী দল নামে কোনো শব্দ থাকা দরকার। বিরোধী দল প্রকৃত অর্থে বিরোধী দল, তাদের কাজ হবে সরকারের পদক্ষেপগুলোকে ইতিবাচকভাবে সমালোচনা করা, যে জায়গায় ভুলভ্রান্তি হবে সেগুলোকে চিহ্নিত করা, দেশের মানুষকে সে কারণে সংগঠিত করা এবং প্রয়োজনে সেটাকে পরিবর্তন করতে সরকারকে বাধ্য করা। এটি বিরোধী দলের কাজ। ফলে এখানে গৃহপালিত হওয়ার তো কোনো সুযোগ নেই। আর শক্তিশালী বিরোধী দল একটা গণতন্ত্রের জন্য অপরিহার্য। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিরঙ্কুশ সমস্যা তৈরি করে, এটা আমরা অতীতে দেখেছি। তবে এটাও কোনো জায়গাতে প্রয়োজন হয় যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে তাহলে আমরা তো সংবিধানকে সংশোধন করতে পারবো না। যেহেতু আগামী সংসদে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের অনেক কিছু সংবিধানে অন্তর্ভুক্তির একটা দায়বদ্ধতা রয়েছে এবং বিএনপি সেখানে একটা স্বাক্ষরকারী দল। তো ফলে বিএনপি যেহেতু অঙ্গীকারাবদ্ধ এটাকে প্রতিশ্রুতি হিসেবে প্রতিপালন করবার জন্য, তো ফলে আমরা আশা করি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেটাকে বিএনপি নিরঙ্কুশ ক্ষমতার প্রয়োগের জায়গায় নিয়ে যাবে না, শুধুমাত্র সংবিধানের যেটুকু সংশোধন এবং অন্তর্ভুক্তির প্রয়োজন আছে সেটার কাজে এটাকে ব্যবহার করবে। এটি আমাদের রাজনৈতিক ঐতিহ্য। আমরা দেখি যে জোটের তৎপরতা বাড়ে। বিএনপি কি এককভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে? এটা এখন খুব আগাম বলা খুবই কঠিন। তবে বিএনপির এমনিতেই কিন্তু একটা অঙ্গীকার রয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন বিএনপি একটা জাতীয় সরকার গঠন করে কিন্তু দেশ পরিচালনা করতে চায়। তো ফলে যদি নির্বাচনের জোট যদি না হয় তাহলে সরকারের একটা জোট তো বিএনপির একটা অঙ্গীকার। ফলে সেটা নির্বাচনের আগে বা পরে যেভাবে হোক না কেন বিএনপি এককভাবে দেশ পরিচালনার কাজটি করতে চায় না। বিএনপি সামগ্রিকভাবে যারা আন্দোলনের সমমনা দল হিসেবে বিএনপির সাথে রাজপথে ছিল তাদের সকলকে নিয়ে বিএনপি আগামী দিনে সরকার পরিচালনা করবে। একটু প্রশ্ন রাখতেই চাই, বিগত সময় আমরা যেমনটি দেখেছি বিএনপি জামায়াতের সাথে দলবদ্ধ হয়ে নির্বাচন করেছে, সরকার গঠনও করেছে। এবার বাস্তবতা যদি আমরা একটু অবজার্ভ করি, আমরা ভিন্ন বাস্তবতা দেখছি। জামায়াতের বিএনপি শিবিরে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, নাকি নির্বাচনী সমীকরণ যে কোনো সময় আসলে পাল্টে যেতে পারে? এটা থিওরিটিক্যাল আমরা বলতেই পারি। তবে আমার মনে হয় যে রাজনীতিতে মাঠের যেরকম যা উত্তাপ আমরা দেখছি তাতে জামায়াতে ইসলাম তো বিএনপি রাজনীতির সরাসরি একটা প্রতিপক্ষের অবস্থান থেকেই কাজ করছে, সেটা করতেই পারে। কারণ রাজনীতিতে সবাই যদি আমার অনুগত হয় তাহলে তো রাজনৈতিক দলের ভিন্নতা বলে কিছু থাকে না, আদর্শিকভাবে তারা তাদের রাজনীতি করবেন। তবে আমরা চাইবো যে রাজনীতিতে পরিশীলিত হোক, সংযত রাজনীতি হোক, ইতিবাচক রাজনীতি হোক। আমরা চরিত্র হননের রাজনীতি করব না, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করব না। দেশকে গঠন করবার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত জনগণের কাছে তার জনপ্রিয়তা যাচাই করার জন্য নির্বাচনে অংশ নেওয়া। সেখানে জনগণ ঠিক করে দেবে যে কার অবস্থানটা কোথায় হবে। আমরা বোধহয় সবাই মিলে একটু জনগণের প্রতি আস্থাটুকু রাখি।
একটা অভিযোগ আমরা প্রায়ই শুনি যে আমলাতন্ত্রের কাছে রাজনীতি জিম্মি। বিএনপি ক্ষমতায় গেলে এই বিষয়টিকে পরিবর্তনে কি ভূমিকা? এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইতিপূর্বে আমরা দেখেছি যে সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে হয়তো রাজনৈতিক দল সেই রকম পরিশীলিত আচরণ বা খুব বেশি পরিকল্পিত সিদ্ধান্ত হয়তো অনেক সময় নেননি। তো ফলে দীর্ঘদিন ধরে যারা আমলাতন্ত্রের সাথে থাকেন বা আছেন তারা প্রকারান্তরে একটা নেক্সাসের মতন তৈরি হয়ে যান, যারা রাজনীতিবিদদেরকে হয়তো কলঙ্কিত করে ফেলেন, কোনো একটা দুর্নীতির সাথে তাদেরকে একটা সহযোগী হিসেবে তৈরি করে ফেলেন। ফলে এই আমলাতন্ত্র এবং রাজনীতি দুটো একাকার হয়ে গিয়ে আমরা বিগত সময় আমরা দেখেছি যে আমলারা রাজনীতিবিদের চাইতে অধিকতর রাজনীতিবিদ হয়ে গেছিলেন। তো ফলে রাজনীতির সাথে সাথে বিগত দিনে কিন্তু আমলাতন্ত্র সেটাও কিন্তু একটা পঙ্কিলতার মোড়কে কিন্তু আপাতাবস্থাক মোড়া, এটাকে পরিশুদ্ধ করতে হবে। এই আমলাতন্ত্র দিয়ে আগামী দিনের বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ নেই। ফলে এই আমলাতন্ত্রের কাছে পরাজিত হওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং এই আমলাতন্ত্রকে পুরোপুরিভাবে তার খোল নলছে পাততে একটা গণতন্ত্রকামী মানুষের কাছে যারা জবাবদিহিতা করে এরকম একটা আমলাতন্ত্র তৈরি করা উচিত। অর্থাৎ আমলাতন্ত্রের যারা আছেন তারা প্রভু নন, তারা জনগণের সেবক। এই সত্যটাকে আমলাতন্ত্রকে মানতে হবে এবং জনগণকে এটা বিশ্বাস করার মতো জায়গাতে নিয়ে যাওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের। গণঅভ্যুত্থানের পর বিএনপি বারবার অভিযোগ করেছে যে প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে আছে। নির্বাচনের পর আসলে প্রশাসনকে খোল নলচে বদলাতে বিএনপির পদক্ষেপ কি হতে যাচ্ছে? বিএনপির পদক্ষেপ আমি যেটা বলেছি একটু আগে যে প্রায় 15-16টি বছর সময় পেলে আমলাতন্ত্রের স্তরে স্তরে তার দলীয় লোকজনকে বসানো এবং তারা যে আচরণটি করেছে, পুলিশের কথা যদি আপনি ধরেন, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে, আমলাতন্ত্রের ক্ষেত্রে তারা সরাসরি একটা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করেছেন এবং তারা কেন যেন আমরা রাজনৈতিক দলের সাথে আমলাতন্ত্র বা পুলিশ প্রশাসনকে আলাদা করতে পারছিলাম না। মনে হচ্ছিল যে এরা একটা একজন আরেকজনের পরিপূরক বা একটা একই সাথে তারা চলাফেরা করছেন বা তাদের সমন্বয়টা একেবারে পরিপূর্ণভাবে চমৎকার একটা কেমিস্ট্রির মধ্যে রয়েছে। এটার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যেটি পদক্ষেপ যেটা আমরা নিতে চাই যে এই আমলাতন্ত্রের ভেতরে দূষিত আমলাতন্ত্র যে জায়গা আছে সেটার থেকে আমাদের মুক্ত হতে হবে এবং সেটার জন্য প্রকৃতপক্ষে যারা দক্ষ এবং যারা প্রশাসনের সাথে এবং আমলাতন্ত্রকে যারা প্রফেশনালি দেখেন, পেশাগতভাবে দেখেন, দলের আনুগত্যের প্রয়োজন নেই, দলের আনুগত্য করবার দরকার নেই, রাষ্ট্রের আনুগত্য করলেই হবে, এরকম আমলাতন্ত্র দিয়ে এটাকে প্রতিস্থাপিত করতে হবে। এটা একটা সময়ের ব্যাপার হবে, কারণ দীর্ঘ 15 বছরের এই আমলাতন্ত্রের যে নোংরা জায়গাটি তৈরি হয়ে গেছে আর কি, সেই জায়গাটিকে মুক্ত হতে গেলে হয়তো আমাদের কিছু সময় দিতে হবে, কিন্তু পর্যায়ক্রমিকভাবে এই বিশুদ্ধতার কাছে আমাদেরকে যেতেই হবে আর কি। বিশ্লেষকরা একটি কথা প্রায়ই বলেন যে শেখ হাসিনা যে সংস্কৃতি তৈরি করেছিল, রাজনৈতিক সংস্কৃতি, সেই লেগেসি কোনো কোনো রাজনৈতিক দল ধারণ করে চলেছে। আমরা শেখ হাসিনার সময়কায় অলিগার্কদের কথা শুনতাম, বিএনপি ক্ষমতায় গেলে অলিগার্ক তৈরি করবে কি, নাকি এই সংস্কৃতির অবসান ঘটাবে? এই সংস্কৃতি আর নেই। এই সংস্কৃতি নেই এই কারণে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কিন্তু উনি বলেছেন যে জনগণের সাথে যাওয়ার কথা উনি সবসময় বলেন, যে তিনি জনগণের সঙ্গে থাকুন, জনগণকে আস্থায় রাখুন, জনগণের সাথে থাকুন। উনি কিন্তু অন্য কোনো রকমভাবে অলিগার তৈরি করে কিন্তু ক্ষমতা বা রাজনীতিতে সরকার গঠন এরকম প্রত্যাশার কথা কিন্তু কখনোই বলেন না যে জনগণ আমার সাথে রয়ে গেছে। উনি জনগণের সাথে থাকবার জন্য কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু তার নেতাকর্মীদেরকে তিনি উদ্বুদ্ধ করবার চেষ্টা করেন। ফলে অলিগার তৈরি করবার তো বিএনপির কোনো পরিকল্পনা তো নেই, বরং বলতে পারেন যে অলিগার যেন তৈরি হতে না পারে সেই পথটাকে স্থায়ীভাবে রুদ্ধ করার জন্য যে রকম কার্যক্রম তৈরি করা দরকার সেটা করা। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। এটাকে অনেকে বলেন যে রাজনীতি উনি কঠিন করে গেছেন, আসলে কথাটা ওই রকম নয়। উনি রাজনীতিবিদদের জন্য মাঠে নিয়ে গেছেন, অর্থাৎ জনগণের কাছে নিয়ে গেছেন। সে অর্থে যারা আগে ড্রয়িং রুমে বসে যারা সংসদ সদস্য নির্বাচিত হতেন, এমপি এমএনএ হতেন, সেটাকে উনি পথরুদ্ধ করেছেন। আমরা সেই জায়গাতেই যেতে চাই, জনগণের কাছে থেকে, জনগণের মধ্যে থেকে, তাদের সম্পৃক্তির ভেতর থেকে, তাদের ভালোবাসার ভেতর থেকে, যারা সেই মন্থনের মধ্যে দিয়ে যারা একেবারে পরীক্ষায় অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হতে পারেন তারাই জনপ্রতিনিধি হবেন। কোনো অলিগার নয়, কোনো দুর্বৃত্ত নয় বা দেশের জনগণের সাথে সম্পৃক্ত নয় এমন কোনো ব্যক্তি নয়। গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষের মনোজগতে আমরা একটা পরিবর্তন দেখি, রাজনীতিবিদদের মূল চ্যালেঞ্জ কি? হ্যাঁ, মনোজগতের বিরাট পরিবর্তন হচ্ছে। এটা যারা পাঠ করতে ব্যর্থ হচ্ছে, এই দেয়াল লিখনকে যারা দেখছেন না তারা ভুল করছেন। এখন মানুষ কিন্তু ঠিক ওই অবস্থাতে নেই যে একটা ভীতি, একটা আতঙ্ক এইটা দিয়ে পুরোপুরি মানুষকে দমন করে রাখা যাবে। আগে একটা সময় ছিল মানুষ কথা বলতে ভয় পেত, যে ডানে বাঁকে আছে তারা দেখতো। এই পর্যায়টি কিন্তু জুলাইয়ের সেই মুগ্ধ বলি, ওয়াসিম বলি কিংবা আবু সাইদ আমাদের কিন্তু সেই জড়তা কাটিয়ে দিয়ে গেছে। 17 বছর ধরে যারা রাজপথে যারা যুদ্ধ করেছেন তারা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে এই জড়তার সাথে থাকলে হবে না, জড়তাকে কাটিয়ে
এখন আমাদেরকে সত্যিকারের সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এসে গেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মধুদ আলমগীর পাভেল। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।